ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের 20 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। আজ আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে সুলেখক সায়ন দাসের কলমে এক নতুন গোয়েন্দা কাহিনী, একমেব দ্বিতীয়ম। সায়ন দাস বাংলা সাহিত্য জগতে উদীয়মান লেখকদের মধ্যে অন্যতম এক নাম। সাম্প্রতিক সময়ে একের পর এক অডিও স্টোরিতে গল্প বের হওয়ার পাশাপাশি একাধিক বইও প্রকাশ পায় লেখকের। আজকের গল্পটি লেখকের সম্পূর্ণ অপ্রকাশিত গল্প। গল্প পাঠে দীপ্তদীপ, গল্পের সূত্রধার আমি দেবাত্রী। শুরু হচ্ছে একমেব দ্বিতীয়ম। বিবাহের পর স্বামী স্বপন মজুমদারকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটতে থাকে সন্ধ্যার। পরবর্তীতে স্বপ্না নামে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় সেখানে। এত পর্যন্ত সব ঠিকঠাক চললেও আচমকাই স্বামীর আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করেন সন্ধ্যা মজুমদার। সময়টা ঠিক মনে না পড়লেও প্রতিটি মুহূর্তর ঘটনাগুলি দাগ কেটে যায় অন্তরে। স্বপ্নাকে ঘুম পাড়াতে ব্যস্ত ছিলেন সন্ধ্যা মজুমদার। হঠাৎ পাশের ঘর থেকে কাঁচ ভাঙার শব্দ কানে আসতেই চমকে ওঠে ওই মহিলা। মেয়ের কপালে চুম্বন দিয়ে এবার সামনের ঘরটিতে হাজির হয় সে। সবে মাত্র কিছু একটা ভাঙার শব্দ কানে আসলো, তাই তড়িঘড়ি ছুটে আসলাম। স্বপ্নাকে ঘুম পাড়ানোটাও তো হলো না, এত রাতে আবার কি হলো গো? এই তোমাকে আবার কে আসতে বললো? ভালোই তো ছিলে ওখানে। আহা, রাগ করো কেন? তা কিসের শব্দ হলো বলো দেখি এবার। ও তেমন কিছু না, গ্লাস হাতে জল খেতে গিয়ে সেটা নিচে পড়ে যায়। চিন্তা নেই, সব পরিষ্কার করে দিয়েছি। তুমি আবার কেন করতে গেলে? হাতে চোট লেগে গেলে কি হতো ভেবে দেখেছো একবারও? স্ত্রীর কথা শুনে যেন আরো বেশ খানিকটা উত্তেজিত হয়ে পড়ে স্বপন। এই বিরক্ত করো না তো, বলছি তো কিছু হয়নি। যাও যাও, স্বপ্নার কাছে যাও দেখি এবার। স্বামীর এহেন ব্যবহারে কার্যত হতবাক হয়ে পড়ে সন্ধ্যা। স্বপন তো এমন ছিল না, কত মৃদু স্বরে কথা বলতো, অথচ কয়েকটা দিন ধরেই কি এমন হলো? এই সকল কথা ভাবতে ভাবতে ঘর থেকে বের হয় সে। পরের দিন সকাল। অফিস যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে হতে স্ত্রীর উদ্দেশ্যে হাঁক দেয় স্বপন। সন্ধ্যা, এই সন্ধ্যা, আমার ব্যাগটা কোথায় রেখেছো গো? তাড়াতাড়ি এসো একবার। ঘরে প্রবেশ করে মহিলা। কি হলো? এমন চেঁচাচ্ছ কেন? কি হলো আবার? আরে অফিসের ব্যাগটাই খুঁজে পাই না, কোথায় রাখলে বলো দেখি। তোমার কি হলো বলো দেখি? প্রতিদিন নিয়ম করে টেবিলের উপর ব্যাগ রাখি, অথচ আচ্ছা, গত কয়েকদিন ধরে চশমাটাও তো পরছো না দেখছি। হঠাৎ কি হলো তোমার? এমন ভোলা স্বভাবের তো তুমি ছিলে না। স্ত্রীর প্রশ্নমানের মুখে কিছুটা থতমত খেয়ে গেলেও তৎক্ষণাৎ বিষয়টিকে ঘুরিয়ে ফেলে সে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, এখন বরং আসলাম আমি, ঠিক আছে? এভাবেই দেখতে দেখতে 5 বছর অতিক্রান্ত হয়। তবে একই সঙ্গে স্বপন মজুমদারের আচরণ ঘিরে রহস্য যেন ক্রমশ বাড়তেই থাকে। রাতের সময় একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত সেই দম্পতি। তবে দীর্ঘ সময় পরেও মনের ভেতর খচখচনিটা এখন রয়েই গেছে সন্ধ্যার। বলছি, তোমার অফিসের কাজ সব কিছু ঠিকঠাক চলছে তো? কিছুদিন ধরেই বেশ রাত করে বাড়ি ফিরছো, আবার ভোর ভোর বেরিয়েও পড়ছো। কোনো অসুবিধা নেই তো গো? কই না তো, তেমন কিছু না। ভালো কথা, আগামী শনিবার ট্রেন। বছরের এই সময়টা ঝাড়খণ্ডে মারাত্মক ঠান্ডা পড়ে, কিন্তু তা সব প্রস্তুতি সারা আছে তো? হ্যাঁ, কতদিন পর ঘুরতে যাচ্ছি। পাহাড়, বরফ আর ওই রাজবাড়ি, উফ, ভাবলেই গায়ে শিহরণ খেলে যায়।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বরং শুয়ে পড়ো, কেমন? এখানে বলে রাখা ভালো যে আজ দীর্ঘ বহুদিন পর বাড়ি থেকে দূরে ভ্রমণের প্ল্যান বানিয়েছে স্বপন মজুমদার। যাক, যেভাবে একের পর এক কাজের দরুন জীবনটা ওষ্ঠাগত হয়ে উঠছিল, সেখান থেকে খানিকটা হলেও শান্তি দেবে এই ট্যুরটা। সঙ্গে স্বপ্না স্কুলটাও এখন ছুটি, যা হয় ভালোর জন্যই হয়। মনে মনে এই সকল কথাই চিন্তা করেন সন্ধ্যা দেবী। অবশেষে এসে হাজির হলো সেই দিন। ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিতে স্টেশনে রওনা দিল ওই দম্পতি। ট্রেনের ভেতরকার একটি ঘটনার কথা না বললেই নয়। ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 10টার কাঁটা ছুঁয়েছে। একদিকে স্বপন আর অপরদিকে জানলার ধারে মুখ করে বসে আছেন সন্ধ্যা দেবী আর তাদের মেয়ে স্বপ্না। কি গো, তোমায় এখন আনমনা লাগছে কেন? কোনো অসুবিধা হলে বলতে পারো। বিরক্ত করো না তো, নতুন জায়গায় ঘুরতে যাচ্ছ, ওই নিয়েই থাকো। আর হ্যাঁ স্বপ্না, কতবার বলেছি জানলা দিয়ে এরকম মুখ বার করে বসে থাকবে না, কতবার বারণ করেছি, কথা কানে যায় না তোমার? বাবার বকুনি খেয়ে কেঁদে ফেলল মেয়েটি। আহা, ওকে অমন করে বকছো কেন? সত্যি বাবু, আজকাল তোমার যে কি ব্যামো হয়েছে তা কেবল ঈশ্বরই জানেন। পরের দিন সকাল দেওঘর স্টেশনে পৌঁছে পূর্ব নির্ধারিত একটি হোটেলে উঠে তারা। খানিকক্ষণের বিশ্রাম সেরে পাহাড় জঙ্গল সহ চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়ে ওরা তিনজন। সারাটা দিন ধরে বিভিন্ন স্থানে ঘুরে ফের একবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় স্বপনেরা। আলো আঁধারির মাঝে আচমকাই ফোনটা বেজে ওঠে স্বপনের। দরকারি একটা ফোন করতে হবে, এখান থেকে হোটেল তো আর 2 মিনিটের পথ। তোমরা যাও, আমি বরং খানিকক্ষণ বাদে আসছি, কেমন? এই বলে সেখান থেকে বিদায় নেয় ওই ব্যক্তিটি। মেয়েকে নিয়েই বাকি পথ হাঁটতে থাকে সন্ধ্যা। মা, বাবার কি হয়েছে বলো তো? আগে তো এমন ছিল না। বাবা না এখন খুব পচা হয়ে গেছে। না না না, তোমার বাবার মাথায় ভীষণ চাপ, সেই জন্যই তো। ও তোমাকে খুব ভালোবাসে সোনা, এরকম ভাবতে নেই। না না না, আমি জানি বাবাকে না ভূতে ধরেছে, তাই এমন করছে। দাদু আমায় একবার ভূতের গল্প বলেছিল, ওইটাই বাবাকে ভর করেছে। মেয়ের পাকা পাকা কথা শুনে হো হো করে হেসে ওঠে সন্ধ্যা। মিনিট খানেকের অপেক্ষা শেষে হোটেলে পৌঁছে যায় তারা। বাইরের দৃশ্য বর্তমানে বেশ রোমাঞ্চকর এবং ভয়ার্ত পরিস্থিতিতে পৌঁছেছে। বর্তমানে ফোন কানে নিয়ে রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে থাকে স্বপন মজুমদার। সামনে রয়েছে একটি রাজবাড়ি। রাতের অন্ধকারে খুব ভালো করে দেখা যায় না সেটিকে। দূর দূরান্তে কোনো লোক পর্যন্ত নেই। এমন সময় স্বপনের নিকট এসে হাজির হয় এক ভিখারি। উস্কো খুস্কো চেহারা, পাগল ধরনের সেই ব্যক্তিটি এসে দাঁড়ায় স্বপনের নিকট। মুখে কিছু না বললেও হাত পেতে ভিক্ষা চায় সে। ঠিক এমন সময় ঘটে এক অবাক করা কাণ্ড। পাগল লোকটির দিকে চাইতেই কেমন এক অস্বস্তি বোধ হতে শুরু করে স্বপনের। ধীরে ধীরে অচেনা মানুষটির হাতের দিকে নজর যায় তার। নোংরা হাতের মধ্যে আঁকা ছিল একখান ট্যাটু। কোনো এক অজানা ভয় গ্রাস করে স্বপন মজুমদারকে। কার্যত পাগলের মতো একদিক থেকে অন্যদিকে দৌড়াতে থাকে সে। চিৎকার করে বলতে থাকে, ও ফিরে এসেছে, ও ও ফিরে এসেছে। খানিকক্ষণ সব চুপ। দৌড়াতে দৌড়াতে অবশেষে হোটেলের নিকট এসে পৌঁছায় স্বপনবাবু। বন্ধ দরজা খুলে শেষ পর্যন্ত ভিতরে প্রবেশ করে স্বপন। চোখে মুখে বিধ্বস্ত ভাব। সন্ধ্যা, এই সন্ধ্যা, জলদি চলো। আর এক মুহূর্ত এখানে কি অপেক্ষা বলছো? করা যাবে না। হঠাৎ কি হলো? এমন ঘামছো কেন? কোথায় গিয়েছিলে? কিছু দেখেছো টেকেছো নাকি? কি হয়েছে?
অত বলার সময় নেই। যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি। ব্যাস এটুকুই। আর বিশেষ কিছুই বললেন না ভদ্রলোক। 2 দিনের যাত্রার পরিকল্পনা থাকলেও একদিনের মাথাতেই বাড়ি ফিরে আসে স্বপন ও তার পরিবার। তবে আসার পর থেকেই কোনো এক দুশ্চিন্তা গ্রাস করে চলে স্বপনকে। কারোর সাথেই বিশেষ কোনো কথা বলে না সে। দিনের বেশিরভাগ সময় ঘরেই বসে কাটায় সে। বর্তমানে বাপের বাড়ি পৌঁছে যায় সন্ধ্যা। বাবা ভবেশ মুখোপাধ্যায়ের কাছে বসে সবটাই খুলে জানায় মহিলা। এসব এসব কি বলছিস মা? এত কিছু হয়ে গেল আর আর এখন এসে সবটা জানাচ্ছিস আমায়? আসলে প্রথম প্রথম বিষয়টাকে গুরুত্ব দিইনি, তবে ঘুরতে যাওয়ার পর থেকে তোমার জামাইয়ের যে কি হয়েছে কিচ্ছুটি মাথায় ঢুকছে না। এমনকি বিগত বেশ কয়েক বছর ধরে তার আচরণও বিশেষ সুবিধে ঠেকছে না আমার। এখন আমি যে কি করি। ডাক্তার দেখিয়েছিলি? কিছু বলেছেন তিনি? তাতেও কোনো লাভ হয়নি। ডাক্তারের প্রসঙ্গ তুললেই এড়িয়ে যায় তোমার জামাই, জানি না কেন। তবে কিছুতেই ডাক্তার দেখাতে চায় না সে। এখন উপায় কি বলো তো? শোন তবে, শোন, আমার চেনা এক যুবক রয়েছে, নাম হলো আবির। শখের গোয়েন্দা বলতে পারিস। ইতিমধ্যে বেশ কিছু জটিল কেসের সমাধান করেছে। তুই যদি বলিস তবে তাকে একবার ডাকা যেতে পারে। বাবার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানায় সন্ধ্যা। কি ভাবছেন, যাকে নিয়ে গল্প সেই গোয়েন্দা কোথায়? তাই তো, তাহলে আর অপেক্ষা না করিয়ে আসা যাক তার কথায়। বিকেল ওই 5:10 কি 15 হবে। চেয়ারে বসে আপন মনে একটি বই পড়ে চলেছিল আবির। হঠাৎ ফোনের রিং বেজে ওঠায় সেদিকে নজর যায় তার। ফোন ধরতেই, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, অসুবিধা নেই, আমি আসছি। বলে কলটি কেটে দেয় আবির। ঘড়ির দিকে তাকিয়ে এবার উঠে পড়ে সে। সন্ধ্যের সময় ভবেশ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আবির। বর্তমানে একটি ঘরের ভেতর পাশাপাশি বসে আছেন ভবেশ মুখোপাধ্যায়, সন্ধ্যা এবং আবির। আচ্ছা ভবেশবাবু, আজ সকালে আপনি ফোন করেছিলেন তো? এবার বলুন তো, আসল সমস্যাটা ঠিক কোনখানে? আবিরের কথার জবাবে বিশেষ কিছুই বললেন না ভদ্রলোক। চাহনিকে নিজের মেয়ের দিকে একবার ইশারা করলেন তিনি। বাবার মুখেই আপনার ব্যাপারে জানতে পারি। গোয়েন্দাগিরি করেন তো আপনি? বলছি, আমার স্বামীকে তার আগের পরিস্থিতিতে ফেরাতে পারবেন? এটাই আমার একমাত্র অনুরোধ। কয়েকটা তদন্তে পুলিশকে সাহায্য করেছি আর কি। আচ্ছা, আপনার স্বামী অর্থাৎ স্বপন মজুমদার, উনি এখন কোথায়? আর ওনার কি এমন হয়েছে যে শেষ পর্যন্ত গোয়েন্দার নিকট হাজির হলেন? কি হয়েছে আমাকে সবটা খুলে বলুন। বিগত বেশ কয়েক বছর ধরে কেমন একটা অদ্ভুত রকমের আচরণ করে চলেছে স্বপন। আগে খুব নরম স্বভাবের ছিল, তবে মাঝের কিছুটা সময় হঠাৎ হঠাৎ রেগে ওঠে। কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকে। কোনো দিন মাঝরাত করে বাড়ি ফেরে, অথচ আগে এমনটা ছিল না। আমাদের একটা মেয়ে রয়েছে, স্বপ্না। অতীতে সব সময় বাবার কাছেই থাকতো সে, আর এখন বকুনির ভয়ে স্বপনের ধারে কাছেও যায় না ও। কয়েকদিন আগের একটি ঘটনার কথা না বললেই নয়। বর্তমানে আবিরের কাছে কয়েকদিন পূর্বের একটি ঘটনার কথা তুলে ধরে সন্ধ্যা দেবী। আজ থেকে বেশ কিছু সময় আগের কথা বলছি আবিরবাবু। এমনই এক সন্ধ্যার সময় বিছানার এক প্রান্তে শুয়েছিল ও, মানে স্বপন, আর তার ঠিক অপর দিকেই বসেছিলাম আমি। কিছুক্ষণ পর সেখানে আসে স্বপ্না। বাবা, ও বাবা, বাবা বলছি শোনো না, আমার প্রিয় সে গল্পটা শোনাও না গো। কতদিন হয়ে গেল শুনিনি, প্লিজ প্লিজ। হ্যাঁ মা, বাবা নিশ্চয়ই শোনাবে। এদিকে এসো। আজ খুব ক্লান্ত হয়ে পড়েছি, পরে কোনো একদিন শোনাবো, কেমন? না না না, আমি আজকেই শুনবো, আজকে মানে আজকেই।
বললাম তো আজ নয়, বিরক্ত করো না আমাকে। এখন আর বাচ্চা নেই তুমি, 10 বছর বয়সী মেয়ে নাকি এখনো গল্প শুনবে? এই ঘটনাটার পর থেকে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আমার ছোট্ট মেয়ে। এতটুকু বলে চুপ করলেন সন্ধ্যা মজুমদার। বর্তমান সময়, অর্থাৎ আপনার কথা অনুযায়ী বিগত বেশ কিছু সময় ধরেই ওনার মধ্যে বিচিত্র ভাব লক্ষ্য করে চলেছিলেন। আচ্ছা, এটাই কি একমাত্র সমস্যা? এখানে আমার কাজটা ঠিক কি? দেওঘরে অবস্থিত প্রাচীন একটি রাজবাড়ির সম্বন্ধে শুনেছ নিশ্চয়ই। আমাদের সন্দেহ ওই জায়গাটিকে কেন্দ্র করেই এই গণ্ডগোলের শুরু। কয়েকদিন আগে স্ত্রী আর মেয়েকে নিয়ে দেওঘরে ঘুরতে যায় স্বপন। প্রথমটায় সব ঠিকই ছিল। সারাদিন ঘোরার পর হোটেলে ফিরে আসে স্বপ্না ও তার মা। অপরদিকে ফোন আসার কারণে বাইরে থেকে যায় স্বপন। এরপর কি হয় তা কেউ জানে না। আমরা রুমেই ছিলাম। আচমকাই দৌড়াতে দৌড়াতে ঘরে প্রবেশ করে স্বপন। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। পরবর্তীতে সারাটা রাত ধরে বিড়বিড় করে খালি একটাই কথা বলতে থাকে সে, ও ফিরে এসেছে, রাজবাড়ি রাজবাড়ি, ও ফিরে এসেছে। এমনকি ফেরার পর থেকেও বেশি কিছু বলে না। এমনকি সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলেও রেগে যায়। আপনি কিছু একটা করুন আবিরবাবু, প্লিজ কিছু একটা করুন। অর্থাৎ সেই স্থানে এমন কিছু দেখেন যা ওনার কাছে স্বাভাবিক ঠেকেনি। এক্ষেত্রে রহস্যভেদের স্বার্থেই আমাকে তলব করেছেন, তাই তো? ঠিক ধরেছ। বড় বড় চোখ করে এবার বাবার দিকে তাকায় সন্ধ্যা। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ম্যাডাম, স্বপনবাবুর একখানা ছবি দেবেন তো? এই বলে সেখান থেকে বিদায় নেয় আবির। পরের দিন সকালবেলা, গতকাল রাত থেকেই এক মনে কিছু একটা ভেবে চলেছে আবির। অপর প্রান্তে বসে সেদিকেই নজর রেখে চলেছে সৃষ্টি। দীর্ঘ 5 বছরের উপর সময় ধরে প্রেমের সম্পর্ক ওদের। কি ভাবছিস বল দেখি তো? সে কখন থেকে বসে রয়েছি, অথচ ওনার কথা বলার সময়টুকুও যেন নেই। এই গোয়েন্দাগিরি করে করেই একদিন তোর মাথা যাবে আবির। তোকে তো ফোনে সবটাই বললাম। স্বপন মজুমদারের ঠিক কি হয়েছে তা খুঁজে বের করার দায়িত্ব তো আমারই। তো এখন কি করবি শুনি? ওই যে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঘটনাস্থলে না গেলে তো আর আসল ঘটনার সামনে আসবে না, তাই না? বাহ, এই হলো কাজের কথা। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথাও ঘুরতে গেলে ভালো হয়। ব্যাস, হয়েই গেল। দেওঘর জায়গাটা মন্দ নয়, কিন্তু যদিও সে কথার কোনো উত্তর না দিয়ে ফের একবার নিজের মনেই কিছু একটা ভাবতে থাকে আবির। তুই আবির, কোথায় হারিয়ে গেলি? ও সব কিছু হচ্ছে না। দরকারি কাজের সূত্রে যাচ্ছি, এখানে তোর আসা হবে না। একদিনের মধ্যেই ফিরে পড়ব। সেসব হবে না মশাই। আগের বারগুলোয় একা ছেড়েছি, তবে বর্তমানে আর না। এই আমার শেষ কথা। একদিনের ভেতরেই ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল আবির ও সৃষ্টি। বিকেলবেলা উক্ত রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। চারিদিকে কারোর দেখা নেই। জনশূন্য এলাকার মধ্য দিয়ে এগিয়ে চলে আবির ও সৃষ্টি। জায়গাটা কেমন একটা গা ছমছমে লাগছে রে আবির। আচ্ছা, স্বপন মজুমদারের সঙ্গে কি এমন হয়েছিল বলতো? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখান থেকে নিশ্চয়ই কোনো সূত্র মিলবে বলেই আশা করি। চারিদিকে নজর রাখাটা খুব দরকার, বুঝলি? দূর দূরান্তে কারো দেখা মিলছে না। রহস্যের সমাধান হবে কেমনে? ওই যে সামনের দিক থেকে কেউ একটা আসছে বলে মনে হয়। দাঁড়া তো। আবিরের দেখানো পথ অনুসরণ করে এগোতেই অবশেষে দেখা মিলল মধ্যবয়স্ক এক ব্যক্তির। শুনছেন? এই যে এদিকে বলছি, রাজবাড়ির ভিতর ঢুকতে দেওয়া হয় কি?
আর হ্যাঁ, কয়েকদিন পূর্বে স্ত্রী ও এক বাচ্চা মেয়ের সাথে এখানে আসেন স্বপন মজুমদার নামে এক ব্যক্তি, কিন্তু হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। স্বপনবাবুর স্ত্রীর কথা অনুযায়ী ওনার অদ্ভুত আচরণের সঙ্গে এখানকার যোগসূত্র থাকলেও থাকতে পারে। আপনি কি এ বিষয়ে কিছু বলতে পারবেন? আমি এই জায়গার গার্ড, ফলে কখন কি হচ্ছে তা নজরে রাখাই হলো আমার দায়িত্ব। ওই দিনকার কথা সহজে ভুলতে পারবো না। স্বপন মজুমদারের কাণ্ড কারখানা থেকে অবাক হয়ে যাই। তা কী এমন দেখেন আপনি? সবটা প্লিজ খুলে বলুন। পরিষ্কার পরিষ্কার মনে আছে সবটা। পরবর্তীতে স্বপন মজুমদারের সঙ্গে অদ্ভুত ঘটনাটি ঘটার দিনকার বর্ণনা দিয়ে চললেন গার্ড ভদ্রলোকটি। আজকের দিনে দাঁড়িয়েও ওই মুহূর্তের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বেশ রাত হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় রাজবাড়ির নিকটবর্তী স্থান হতে দৌড়তে দৌড়তে চিৎকার করে চলেছিল আপনাদের ওই ব্যক্তিটি। কি নাম যেন? ও হ্যাঁ, স্বপন মজুমদার। ও ফিরে এসছে, ও ফিরে এসছে এই বলে দৌড়তে থাকে সে। তাকে এমন অবস্থায় দেখে এগিয়ে যাই আমি। কি হয়েছে বাবু? আপনি আপনি এমন করছেন কেন? আমি বাঙালি আছি বাবু, কোনো অসুবিধা হলে কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন। ও ফিরে এসেছে। ও ও ওই যে ও ও ফিরে এসেছে। কার কথা বলছেন? কে ফিরে এসেছে? মানে এখানে তো কাউকে দেখছি না বাবু। ওই তো ওই যে ফিরে এসেছে। ও কাউকে ছাড়বে না। তবে এরপর অপেক্ষা না করে ফের একবার দৌড়তে থাকে স্বপনবাবু। ব্যাস এইটুকুই মনে আছে আমার। এতখানি বলে চুপ করে গার্ডটি। ফের একবার বলে চলে সে। বেশ কিছুটা পিছু নিলেও ততক্ষণে অনেকটাই এগিয়ে যান ওই ভদ্রলোক। আচ্ছা, সেই মুহূর্তে আর অন্য কোনো ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেছিলেন কি? মানে আমাদের দুজন ছাড়া তৃতীয় কেউ? এই প্রশ্ন শুনে চমকে ওঠে গার্ডটি। তখন তো নয়, কিন্তু এই ঘটনার ওই 5 মিনিটের ব্যবধানে ওই পাগলটাকে দেখেছিলাম বটে। তবে পাগল বলতে? প্লিজ পুরোটা বলুন। আজ অনেক দিন ধরেই এক ভিখারির বাস রয়েছে এখানে। কেমন একটা পাগল গোছের, সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়। নির্দিষ্ট কোনো ঠিকানা নেই তার। সেই দিনের ঘটনায় তার কোনো যোগ রয়েছে কিনা সেটা অবশ্য বলতে পারবো না। আচ্ছা, এখন তাকে কোথায় খুঁজে পাবো বলুন তো? সেটা তো ঠিক বলতে পারবো না, তবে কয়েকদিন লেগে থাকলে নিশ্চয়ই দেখা পাবেন বলে আশা করি। এরপর সেখান থেকে চলে যায় আবিরেরা। লোকটিকে বিদায় জানিয়ে রাজবাড়ির নিকট উপস্থিত হয় আবির ও সৃষ্টি। তবে আচমকাই থমকে দাঁড়ায় আবির। সৃষ্টি, তুই বরং এখন হোটেলে ফিরে যা, আমি না হয় একটু বাদে আসছি, কেমন? কিন্তু তোকে একা ফেলে যাব যদি কিছু হয়ে যায়? আহা, চিন্তা করিস না, বরং তোকে যেটা বললাম সেটা কর। আবিরের নির্দেশে এবার সেখান থেকে বিদায় নেয় সৃষ্টি। পরবর্তীতে মোবাইলের টর্চ জ্বালিয়ে রাজবাড়ির নিকট স্থানটি পর্যবেক্ষণ করতে থাকে আবির। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অন্ধকারের ভেতর থেকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে সে। এই তো সেই ভিখারিটা। গার্ডের বর্ণনা অনুযায়ী এই লোকটাই তবে সেদিন। না, আর দেরি করা যাবে না। মনে মনে পরিকল্পনা কষে সামনের দিকে এগিয়ে ভিখারিটির মুখোমুখি হয় আবির। এই, তুমি কে? এখানে কি করছো? উপরে তাকাও। অন্ধকারের মধ্যে মুখ নিচু করে থাকে ভিখারিটি। কি দরকার? আমার কাছে কি চাই? এখান থেকে চলে যান বলছি। কয়েকটা প্রশ্ন রয়েছে, এদিকে তাকাও দেখি। কিছুক্ষণ চুপ থাকার পর এবার উপরের দিকে তাকায় ওই লোকটি। তবে এ কি, তার চোখের জ্বলন্ত ভাব দেখে খানিকটা পিছিয়ে আসে আবির। লোকটির হাতে ট্যাটুরির ওপর নজর যায় আবিরের। তুমি কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে
গভীর চিন্তায় মগ্ন থাকে আবির। এদিকে তার কি হয়েছে কিছুই বুঝে ওঠে না সৃষ্টি। ওই, এই আবির, বিশেষ কোনো সূত্র মিলল কি? এসে থেকে তো কিছুই জানালি না। সেসব অনেক কথা। শোন, এখানে আরও 2 দিন থাকতে হতে পারে। বিপদের একটা গন্ধ পাচ্ছি আমি। শোন, তোর অনলাইনে টিকিট করে দিচ্ছি, কাল সকাল হলেই তুই বাড়ি ফিরে পড়বি, কেমন? এ কেমন ব্যাপার হলো? এটাই আমার শেষ কথা। আর যাই হোক, কোনো রকম বিপদের মধ্যে তোকে আমি ফেলতে রাজি নই, বরং ওখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তোর। কি কাজ? প্রথমে স্বপন মজুমদারের বাড়ি যাবি, আমি সব বলে রাখবো। তোর কাজ হলো সেখানে গিয়ে সন্ধ্যা দেবীর সঙ্গে দেখা করা, আর তারপর তার থেকে কয়েকটা ফাইল সংগ্রহ করবি, বুঝলি? আচ্ছা, সেই ফাইলে কি এমন থাকবে সেটা জানতে পারি কি? এই যেমন স্বপন মজুমদারের আধার কার্ড, প্যান কার্ড সহ দরকারি কিছু নথি। আর হ্যাঁ, ওনাদের বাড়িতে একটু নজর রাখতে হবে, বলছি। তুই পারবি তো? একদম স্যার। দুজনেই হেসে ওঠে এবার। আবিরের নির্দেশ অনুযায়ী বর্তমানে স্বপন মজুমদারের বাড়িতে উপস্থিত হয়েছে সৃষ্টি। রুমের ভেতর উপস্থিত সন্ধ্যা মজুমদার ও সৃষ্টি। নমস্কার ম্যাডাম, আমি সৃষ্টি। হ্যাঁ, আজ সকালেই আবিরবাবুর ফোন আসে। তোমার আসার বিষয়ে উনি জানিয়েছিলেন বটে। আচ্ছা বলছি, আমার স্বামীর নথিগুলো কি কাজে লাগবে বলো তো? সেটা তো ঠিক জানি না, তবে আবির যখন তদন্ত করছে তখন নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, স্বপন মজুমদার কি বাড়িতে নেই নাকি? এই কিছুক্ষণ আগেই কোথায় জানি একটা বেরোলো, কিছু বলেও তো যায়নি। বেশ কিছুটা আশ্বস্ত হয়ে ঘর থেকে বিদায় নেয় সন্ধ্যা। খানিকটা সময় পর কয়েকটি ফাইল হাতে ফের একবার ঘরে প্রবেশ করে মহিলা। যা যা বলেছিলে তার সবটাই আছে এর মধ্যে। নথিপত্র নিয়ে এবার বেরিয়ে আসে সৃষ্টি। 2 দিনের উপর সময় কাটিয়ে অবশেষে শহরে ফিরে আসে আবির। সকালের দিককার ঘটনা। তদন্তের পরিসমাপ্তি ঘটিয়ে নিকটবর্তী থানায় উপস্থিত হয় আবির। বর্তমানে বড় একটি টেবিলের পার্শ্ববর্তী চেয়ারে বসে এক পুলিশ অফিসার। তার ঠিক সামনের দিকে স্থান গ্রহণ করে আবির। সব তথ্য সংগ্রহ করেছেন নিশ্চয়ই? আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, ব্যাস। আচ্ছা, ওই ব্যক্তিটিকে এনেছো? ওকে ছাড়া এই কেসের সমাধান কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, আমার সঙ্গে এসছে। সঙ্গে স্বপন মজুমদারের নথিগুলো এনেছি। যা যা পরীক্ষা করার করে নিতে পারেন। দীর্ঘ বেশ কিছু সময়ের অপেক্ষা। নিজ ঘরে বসে তদন্তের সলতি পাকাতে শুরু করে আবির। ধীরে ধীরে সব সত্য সামনে আসছে। কি ভয়ঙ্কর খেলাটাই না খেলেছিল ওরা। তবে ডিটেকটিভ আবির যে কি জিনিস তা কল্পনা করতে পারেনি সম্ভবত। আজ রাতে স্বপন মজুমদারের বাড়ি যেতে হবে, বুঝলি? ফেরার পর থেকে মুখে কুলু পেটেছিস, কিছুই জানাচ্ছিস না। চিন্তা নেই, আজ রাতে সবটা জানতে পারবি। একটু বিশ্বাস রাখ শুধু। অ্যাজ অলওয়েজ। ওকে বস। তবে এর মাঝেই একটা কথা তোকে বলা হয়নি রে আবির। কি কথা? তুই স্বপন মজুমদারের বাড়িতে নজর রাখতে বলেছিলিস। এক্ষেত্রে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছিলাম আমি। এর মধ্যেই জানিস, গতকাল বেশ রাতের দিকেই আচমকাই বাড়ি থেকে বের হয় স্বপনবাবু। তোর কথা অনুযায়ী ভদ্রলোকটির পিছু নিয়ে আমি। একদিকে জমাট অন্ধকারের মধ্যে রাস্তার ওপর দিয়ে এগোতে থাকে স্বপন মজুমদার, এবং অপর প্রান্তে তার পিছন পিছন যেতে থাকি আমি। কিন্তু এরপর আচমকাই নির্জন একটি স্থানে 4 অচেনা যুবককে অপেক্ষা করতে দেখে সেদিকে এগিয়ে যায় স্বপনবাবু। বেশ কিছুটা সময় ধরে কথা হয় তাদের, বুঝলি। উত্তেজিত ভঙ্গিতে হাত নাড়তে থাকে ওই ভদ্রলোক। অপরদিকে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখতে থাকি আমি। তবে জানিস, দুঃখের বিষয় হলো গিয়ে ওনাদের মধ্যে কি কথা হয় তা একদম শুনতে পাইনি।
তবে অত রাতে ওই 4 যুবক কারা ছিল, স্বপন মজুমদারই বা কি করছিলেন, ভারী রহস্যের ব্যাপার। অর্থাৎ সঠিক পথেই এগোচ্ছি। তাহলে আজ রাতেই হবে পর্দা ফাঁস। ব্যাস, আর কি। দীর্ঘ তদন্তের জবনিকা ঘটিয়ে ইতিমধ্যেই একটি ঘরের ভেতর উপস্থিত হয় আবির, সৃষ্টি, সন্ধ্যা, স্বপন মজুমদার, ভবেশ মুখোপাধ্যায় এবং এক পুলিশ অফিসার। অপরদিকে বাড়িতে উপস্থিত একজনকে দেখে হতবাক হয়ে পড়েন স্বপনবাবু। আবিরবাবু, আপনি কি কিছু জানতে পেরেছেন? নইলে এমন করে সকলকে ডাকার কারণটা কি? এসব কি হচ্ছে বলো তো? কারা এনারা? পুলিশই বা কি করছে এখানে? দেওঘর থেকে ফেরার পর হতে তোমার অবস্থা বিশেষ সুবিধের বলে মনে হয়নি আমার। ডাক্তারের প্রসঙ্গ টানলেও তো দমিয়ে দিতে আমায়। ঠিক সেই কারণেই ডিটেকটিভ আবিরবাবুকে ডেকে পাঠানো হয়। অসুস্থতার কারণেই তোমার থেকে লুকিয়ে গেছিলাম সব। ঘটে কি কোনো বুদ্ধি নেই তোমার? হ্যাঁ, এসব করার আগে একবার জিজ্ঞেস পর্যন্ত করবে না আমাকে? উত্তেজিত হয়ে এবার চেয়ার ছেড়ে উঠে পড়ল স্বপন মজুমদার। এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আচ্ছা সন্ধ্যা ম্যাডাম, সবার আগে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে আমার। বলছি, অতীতে আপনার স্বামী কখনো বিহার যাত্রা করেছিলেন বলে মনে পড়ে? হ্যাঁ, কিন্তু সে তো বহু বছর পূর্বের কথা। ভিন রাজ্যে গিয়েছিল বটে, তবে হঠাৎ এই প্রশ্ন। আর সেখান থেকে ফেরার পর থেকেই নিশ্চয়ই একের পর এক অদ্ভুত আচরণ করে চলেছিলেন তিনি, কি তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে এই বিষয়টা কখনো মাথায় আসেনি আমার। অর্থাৎ ঠিকই আন্দাজ করেছিলাম। তাহলে শুনুন, আমাদের নিকট যে ব্যক্তিটি বসে রয়েছেন তিনি আপনার স্বামী নন, এবং উনি একজন দাগী আসামি বললেও ভুল বলা হয় না। আবিরের কথায় এবার উত্তেজিত হয়ে পড়লেন মহিলা। এ কি বলছেন? ও আমার স্বামী নয়? কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মুখ সামলে কথা বলুন আপনি। আমি কিন্তু এবার মানহানির মামলা করতে বাধ্য হব মশাই। সেদিকে পাত্তা না দিয়ে ঘরে উপস্থিত পুলিশ অফিসারটিকে চোখের ইশারায় কোনো এক নির্দেশ দিল আবির। মুহূর্তের মধ্যেই বাহির হতে একজন ব্যক্তি নিয়ে আসলেন ওই অফিসারটি। ব্যক্তিটিকে দেখে এবার সবাই চমকে উঠল। হিনাকি তো হুবহু আমার স্বামীর মতোই দেখতে। এসব কি হচ্ছে আবিরবাবু? খালি দেখতেই নয়, আসলে এই মানুষটি হলেন স্বপন মজুমদার, অর্থাৎ আপনার স্বামী। অপরদিকে কয়েক মুহূর্ত পূর্বে আসা লোকটিকে দেখে বর্তমানে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন নকল স্বপন মজুমদার। চোখে মুখে ফের একবার ভয়ের সঞ্চার হয় তার। ভবেশ মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী ওই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে থাকবে তা কল্পনা করতে পারিনি। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পর আচমকাই সেখানে পাগল গোছের এক ভিখারির সঙ্গে সাক্ষাৎ হয় আমার। এক গাল ভর্তি দাড়ি, সারা শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকায় প্রথমটায় অসুবিধা হলেও তার চোখ আর হাতের ট্যাটু দেখতেই সন্দেহ হয় আমার। আসলে আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় কি না? যদিও প্রথম সাক্ষাতে বিশেষ কিছুই বলেন না তিনি। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? প্লিজ একটু খুলে বলুন। আসলে ওই এলাকার আশেপাশে আমার এক বন্ধুর বাড়ি ছিল। পেশায় চিকিৎসক হওয়ায় দীর্ঘ 2 দিন ধরে চিকিৎসা করানোর পরে বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছেন ইনি। তবে এখনও অনেক জিনিসই ঠিক চিনতে পারছেন না। অপরদিকে ভিখারি ব্যক্তিটির ব্লাড টেস্ট আর ফিঙ্গারপ্রিন্ট সহ আরও বেশ কয়েকটি টেস্ট করে এটাই প্রমাণিত হয় যে ইনি হলেন আসল স্বপন মজুমদার। এক্ষেত্রে প্রথম দিন সন্ধ্যা মজুমদারের কাজ হতে তার স্বামীর আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য ফাইলগুলি নিয়ে যাওয়ায় বেশ সুবিধাই হয়। তাহলে বিগত 5 বছরের উপরের সময় ধরে আমি কার সঙ্গে রয়েছি? নকল স্বপন মজুমদারের দিকে আঙুল তুলে ধরে আবির। এর আসল নাম হলো লালু যাদব। ডাকাতি, খুন, তোলাবাজি এবং একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এই শয়তানটা।
তবে একই সঙ্গে আপনার স্বামী স্বপন মজুমদারের সঙ্গে মুখের অদ্ভুত এক মিল রয়েছে। আর ঠিক এই বিষয়টারই ফায়দা নেয় লালু। আজ থেকে ঠিক 5 বছর পূর্বে পুলিশের ধরপাকড় মাঝে বিহারে গা ঢাকা দিয়েছিল লালু। ঠিক এমন সময় স্বপনবাবুও গিয়ে পৌঁছান সেখানে। পরবর্তীতে তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে স্থানীয় এক ব্যক্তিকে খুন করছিল লালু যাদব। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণটাই দেখে ফেলে স্বপন মজুমদার। ব্যাস, খুনের প্রত্যক্ষদর্শীকে আটকাতে নিজের চেহারার সাথে তার অদ্ভুত মিল খুঁজে পায় ওই শয়তানটা। এরপর প্রথমে স্বপন মজুমদারকে কিডন্যাপ এবং পরে তার ব্যাপারে খুঁটিনাটি সকল তথ্য জেনে আপনার স্বামীর রূপ নেয় লালু যাদব। দাগি অপরাধী হওয়ায় ভাষা আয়ত্ত করতে বিশেষ অসুবিধা হয় না এর। আমার ধারণা এরপর কিডন্যাপারদের হাত ফসকে পালিয়ে যান স্বপনবাবু। এবার তবে আপনাদের নিকট তুলে ধরতে হয় আজ হতে 5 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা। আমার ধারণা অনুযায়ী কোনো এক রাতের অন্ধকারে কিডন্যাপারদের হাত ফসকে পালাতে সক্ষম হয় স্বপনবাবু। যদিও অপরদিকে তার পিছনে ধাওয়া করতে থাকে 2-3 জন ছায়া মানুষ। দৌড়তে দৌড়তে একটি ব্রিজের নিকট এসে উপস্থিত হয় তারা। সম্ভবত এরপরই বাঁচার স্বার্থে আচমকাই ব্রিজ থেকে সোজা নদীর মধ্যে ঝাঁপ দেন আপনার স্বামী। অন্যদিকে কিডন্যাপাররা চিন্তা করে যে এতক্ষণে নিশ্চয়ই জলের স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বপনবাবু। ব্যাস, আর কি। সঙ্গে সঙ্গে খবরটি চলে আসে লালু যাদবের কাছে। পথের কাঁটার সরে যাওয়ার খবর পেয়ে নিশ্চয়ই মনে মনে খুব খুশি হন তিনি। এতখানি বলেই খানিকক্ষণ চুপ করে আবির। শান্ত পরিবেশকে লক্ষ্য করে ফের একবার বলে চলল সে, এক্ষেত্রে পালাতে সফল হলেও বেশ কিছু সময়ের ভয়ঙ্কর অত্যাচারের কারণে এই হাল হয় স্বপন মজুমদারের। অতীতের সকল স্মৃতি ভুলে ঘুরতে ঘুরতে ওই রাজবাড়ির নিকট উপস্থিত হন তিনি। আমার অনুমান কয়েকদিন পূর্বে স্বপনবাবুকে দেখে হতচকিত হয়ে পড়ে লালু। সেই কারণেই পরবর্তীতে অস্বাভাবিক আচরণ শুরু করে সে। কি ঠিক বললাম তো লালু? রাগে ফুঁসতে থাকে লালু যাদব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম লালু যাদব। মানুষ মারা হোক কিংবা ডাকাতি, সব কাজেই পারদর্শী আমি। স্বপন মজুমদারের মধ্যে যেন নিজেকেই খুঁজে পাই আমি। ব্যাস, এরপর কিডন্যাপ আর পরবর্তী হত্যা। এক্ষেত্রে তার বেঁচে যাওয়া আমার কাছেও একটা রহস্য বটে। তাছাড়া রাজবাড়ির ওই ঘটনার পর নিজেকে সামলে নি। ভেবেছিলাম যে ধীরে ধীরে সবটা নিজের আয়ত্ত করে নেব, কিন্তু আবির বাবু, আপনাকে কিন্তু আমি ছাড়বো না আপনাকে। সে না হয় সময়ই বলবে। ও ভালো কথা, ইতিমধ্যেই লালু যাদবের সাগরেদদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। গত 5 বছর ধরে অফিস যাওয়ার নাম করে নিজের এক গোপন ঘাঁটি তৈরি করে লালু। সেখান থেকেই একের পর এক অপরাধ করে চলত সে। বুঝলে লালু, এবার কিন্তু খুব সহজে ছাড়া পাবে না তুমি। তাই বলি, জেদের 4 দেওয়ালে বসে এবার সারাটা জীবন কাটিও, কেমন? বর্তমানে লালু যাদবকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। অপরদিকে দীর্ঘ 5 বছর পর নিজের আসল স্বামীকে পেয়ে সেই দিকে এগিয়ে যায় সন্ধ্যা। ধন্যবাদ আবির, তুমি না থাকলে আসল ব্যাপারটা সামনে কখনোই আসতো না বাবা। এটাই তো আমার কাজ। আচমকাই ফোন বেজে উঠে আবিরের। হ্যালো, আচ্ছা এই ব্যাপার, কাল সকালই আসছি। আবার তবে নতুন কেস? এতক্ষণ শুনছিলেন একমেব দ্বিতীয়, রচনা সায়ন দাস, গল্পের নাট্যরূপ অপেক্ষা, সন্ধ্যার চরিত্রে খুশি, স্বপন ওরফে লালুর ভূমিকায় দেবজিৎ, স্বপ্নার চরিত্রে শুভ স্বপ্না, ভবেশ মুখোপাধ্যায় সুদীপ কুমার দে, আবির আমি দেবাদ্রি, সৃষ্টি ঈশিতা, গার্ডের চরিত্রে শুভম, ভিখারির কণ্ঠে বিনায়ক, পুলিশ
রুদ্রনীল। পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে দেবাদ্রি ও অপেক্ষা। ধ্বনি পরিকল্পনা ও আবহে উস্কো ও খুস্কো। পোস্টার ডিজাইনে আকাশ। শেষ হলো আজকের গল্প। আগামী দিনে আমরা ফিরব আরও একটি গল্প নিয়ে, তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকবেন, পাশে থাকবেন আর শুনতে থাকবেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স।